এসপি ম্যাডাম নিজের সরকারি গাড়ি করে যাচ্ছিলেন কাকাতো বোনের বিয়েতে। সারাদিনের অফিসের কাজ সেরে তাড়াহুড়ো করে নিজে ড্রাইভ করে বেরিয়েছিলেন। ড্রাইভার সেদিন অসুস্থ ছিল বলে অফিসে আসতে পারেনি। ম্যাডাম নিজের পদের প্রতি যতটা কঠোর ততটাই ভালোবাসেন পরিবারকে, তাই ক্লান্ত শরীর নিয়েও বোনের বিয়েতে যাচ্ছিলেন। হালকা রঙের শাড়ি, হালকা গয়না, একদম সাধারণ সাজেই যাচ্ছিলেন তিনি। গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার মনে হলো পেছনের টায়ারটায় কিছু একটা সমস্যা আছে, যেন ধীরে ধীরে হাওয়া কমে আসছে। ভাগ্য ভালো, সামনেই একটা মেকানিকের দোকান চোখে পড়ল। গাড়িটা সেখানে থামিয়ে ম্যাডাম দোকানের সামনে বসে থাকা এক বৃদ্ধ ব্যক্তিকে বললেন, দাদা একটু দেখুন না, আমার মনে হচ্ছে পেছনের চাকাটা পাংচার হয়েছে। বৃদ্ধ ব্যক্তিটি বিনয়ভাবে বলল, ম্যাডাম আমার কাজের ছেলেটা এখনও কাজে আসেনি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। একটু আগেও এখানেই ছিল, সারাদিন কিছু খায়নি তো তাই খেতে গেছে। আপনি একটু অপেক্ষা করুন, বেশিক্ষণ অপেক্ষা করতে লাগবে না। ম্যাডাম একটু দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই একটা যুবক মুখে মাস্ক পরে এসে হাজির হলো ওনার সামনে। গায়ে পুরনো জামা, হাতে কালো হয়ে যাওয়া গ্লাভস, আর আচরণে ভদ্রতা ছিল তার। কিন্তু একটা জিনিস ম্যাডামের খুব সন্দেহ হলো, সেটি হলো এই ব্যক্তি মুখে মাস্ক পরেছিল। এত গরমের মধ্যে একজন ব্যক্তি এইভাবে মুখে মাস্ক পরে রয়েছে দেখে উনি একটু অবাক হলেন। উনি বলতে লাগলেন, আচ্ছা এই গরমের মধ্যে তুমি মুখে মাস্ক কেন পরে রয়েছ? সে ব্যক্তি বলল, আসলে ম্যাডাম আমার শরীরটা ভালো নেই তো ঠান্ডা লেগেছে, তাই মুখে মাস্ক পরে রয়েছি। কিন্তু এসপি ম্যাডাম সেই ব্যক্তির কথা শুনে সন্তুষ্ট হলেন না। তার কণ্ঠস্বরটা যেন ওনার খুব চেনা লাগছিল। তিনি বললেন, তুমি এক্ষুনি মাস্ক খোলো। যুবক একটু ইতস্তত হয়ে বলল, কিন্তু ম্যাডাম মাস্ক কেন খুলবো? আমার শরীরটা ভালো নেই, আমি মাস্ক খুলব না। কিন্তু এসপি ম্যাডাম দৃঢ় হয়ে বললেন, তুমি এক্ষুনি মাস্ক খুলবে। এসপি ম্যাডাম রীতিমতো সেই ব্যক্তিকে জোর করতে লাগলেন। বাধ্য হয়ে সেই ব্যক্তি এসপি ম্যাডামের কথা মেনে নিল এবং মাস্কটা খুলে দিল। কিন্তু মাস্কটি খোলার পর এসপি ম্যাডাম যা দেখলেন তা দেখে ওনার চোখ যেন কপালে ওঠার দায় হলো। উনি যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। ওনার চোখ যেন ছলছল করে উঠল। নিজের চোখের উপর তিনি বিশ্বাস করে উঠতে পারছিলেন না। এই মুখটা যে তার অনেক চেনা। বন্ধুরা, কে ছিল সেই ব্যক্তি? কেন এসপি ম্যাডাম সেই ব্যক্তিকে দেখে এইভাবে হতবাক হয়ে গেছিলেন? সেই ব্যক্তির সঙ্গে এসপি ম্যাডামের কী সম্পর্ক ছিল, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক। মধ্যপ্রদেশের মাধবপুর নামের এক গ্রামে সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল মিতালির। মিতালি সেন ছোট থেকেই মেধাবী ছিলেন। তিনি ছিলেন শান্ত স্বভাবের মেয়ে। বাবা সরকারি চাকরি করতেন আর মা গৃহবধূ ছিলেন। খুব বেশি কিছু ছিল না তার সংসারে, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার। বাবা মা সবসময় চাইতেন মিতালি বড় হোক, নিজের পায়ে দাঁড়াক। মিতালিরও ইচ্ছা একই রকম ছিল। সে চেয়েছিল দেশের সেবায় নিয়োজিত একজন প্রশাসনিক অফিসার হতে। স্কুলের গণ্ডি পেরিয়ে সে ভর্তি হলো মাধবপুর কলেজে। কলেজে প্রথম দিনই তার দেখা হয়েছিল এক যুবকের সঙ্গে। নাম ছিল অরিন্দম রায়। অরিন্দমও ছিল একই সেমিস্টারের ছাত্র। স্বভাবত সে খুব চুপচাপ ছিল, কিন্তু তার চোখে মুখে ছিল বুদ্ধিমত্তার ছাপ। প্রথম দেখা থেকেই যেন অজানা এক টান অনুভব করতে লাগলো মিতালি তার প্রতি। প্রথম কিছুদিন দূর থেকেই একে অপরকে তারা দেখত। তারপর একদিন কলেজের লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে মিতালির হাতে থাকা বইটা হঠাৎ পড়ে যায়। ঠিক তখনই অরিন্দম সামনে এসে বইটা তুলে দেয়। এটাই ছিল তাদের প্রথম কথা। এই নিন আপনার বই, শান্ত স্বরে বলেছিল অরিন্দম। মিতালি হেসে উত্তর দিয়েছিল, ধন্যবাদ। তারপর থেকে মাঝে মাঝেই তাদের দেখা হতে লাগলো, কথা হতো, কখনো কখনো পড়াশোনা নিয়ে হালকা তর্কও হতো। এভাবেই গড়ে উঠেছিল এক অনন্য বন্ধুত্ব। তারা একসঙ্গে কলেজে যেত, কখনো কখনো একসঙ্গে টিউশনও করত, কলেজের ক্যান্টিনে একসঙ্গে খেত এবং মাঝে মধ্যে কলেজ বাঙ্ক করে তারা ফিল্মও দেখতে যেত।
এভাবেই তাদের বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হতে লাগলো। কলেজের পরীক্ষার দিনগুলোতেও তারা একে অপরকে পড়াশোনা করতে সাহায্য করত। একদিন অরিন্দম সাহস করে বলেই ফেলল, মিতালি, আমি জানি আমাদের ভবিষ্যৎ কঠিন হবে, কিন্তু আমি তোমার সঙ্গে এই পথটা একসঙ্গে হাঁটতে চাই। মিতালি কিছু না বলে মাথা নিচু করে রইল। তার চোখ ছলছল করে উঠল। তার উত্তরের প্রয়োজন পড়ল না। সেই দিন থেকে তাদের পথ এক হয়ে গেল। গ্র্যাজুয়েশনের পর মিতালি সিদ্ধান্ত নেয় সে ইউপিএসসির জন্য প্রস্তুতি নেবে। অন্যদিকে অরিন্দম একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি পেয়ে যায়। দুজনেই নিজেদের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু ভালোবাসা কখনো কমে না। দূরে থেকেও প্রতিদিন তারা ফোনে একে অপরের সঙ্গে কথা বলতো। অধিকাংশ সময় তারা গল্প করে সময় কাটাতো। অরিন্দম সব সময় মিতালিকে সাহস দিত, বলতো, তুমি পারবে, তুমি একদিন বড় অফিসার হবে। এরপর একদিন অরিন্দম তার পরিবারের সঙ্গে গিয়ে মিতালির বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। মিতালির পরিবার খুশি মনে রাজি হয়, কারণ অরিন্দম একটি ভালো কোম্পানিতে চাকরি করত। ধুমধাম করে আনন্দ অনুষ্ঠানের সঙ্গে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। লাল বেনারসি পরে মিতালি নতুন জীবনে পা রাখে। বিয়ের পর মিতালি জানায় যে দিল্লিতে গিয়ে সে কোচিং নিতে চায়, কারণ পড়াশোনার জন্য, অর্থাৎ ইউপিএসসির পড়াশোনার জন্য দিল্লিতে পড়াশোনার স্কোপ অনেক বেশি। বিয়ের প্রায় 2 মাস পর মিতালি অরিন্দমকে নিজের মনের ইচ্ছার কথা জানায়। অরিন্দম এক মুহূর্ত দেরি না করেই এই বিষয়ে রাজি হয়ে যায়। সে বলতে থাকে, অবশ্যই, সেখানে গিয়ে যদি তোমার পড়াশোনা ভালো হয়, তুমি যদি নিজের আশা পূরণ করতে পারো, তাহলে আমি অবশ্যই তোমাকে তাতে সাহায্য করব। সেই সময় অরিন্দমের পরিবারের কেউ কেউ তাকে বলেছিল, তুই তোর বউকে বাইরে পড়তে পাঠাচ্ছিস, দেখিস বউ হাতছাড়া না হয়ে যায়। কিন্তু অরিন্দম কারোর কোনো কথা শোনেনি। সে নিজের স্ত্রীকে সেখানে পড়াশোনা করার জন্য পাঠালো এবং সেখানে থেকে পড়াশোনা করার সমস্ত রকম ব্যবস্থা করে দিল। অরিন্দমকে অনেকেই অনেক কথা বলেছিল, কিন্তু সে একটাই কথা জানত, মিতালির স্বপ্ন মানে তাদের দুজনের স্বপ্ন। 2 বছর টানা কঠোর পরিশ্রমের পর মিতালি ইউপিএসসি পাশ করল। তার র্যাঙ্ক আসে দুর্দান্ত। এরপর প্রশিক্ষণ শেষ করে সে এসপি পদে নিযুক্ত হয়। সেদিন অরিন্দমের চোখ জলে ভরে গিয়েছিল যখন মিতালি তাকে ফোন করে জানিয়েছিল যে সে একজন এসপি পদে নিযুক্ত হয়েছে। অরিন্দম বলেছিল, আমি জানতাম তুমি পারবে। তাদের দাম্পত্য জীবন তখন সুখের ছিল, তবে সুখ যেন চিরস্থায়ী হয় না। মিতালি ট্রেনিং সম্পন্ন করে বাড়ি ফেরার পর অরিন্দম তাকে জানালো, মিতালি, 2 বছর আমরা একে অপরের থেকে আলাদা রয়েছি। অনেক কথা জমে আছে, তোমাকে অনেক কিছু বলার আছে। চলো আমরা কদিনের জন্য ঘুরতে যাই। মিতালিও অরিন্দমের কথায় রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে হরিদ্বারে ঘুরতে যাওয়ার প্ল্যান বানালো। নির্দিষ্ট দিনে তারা হরিদ্বার যাওয়ার জন্য রওনা দিল। সেখানে গিয়ে প্রথম কয়েকদিন তাদের খুব ভালো মতোই কেটেছিল, কিন্তু যেদিন তারা গঙ্গা নদীতে স্নান করতে গেল, হঠাৎ করেই এক দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই গঙ্গা নদীতে তীব্র স্রোত চলে আসলো এবং সেই স্রোতে তারা দুজনই একে অপরের থেকে আলাদা হয়ে গেল। স্থানীয় রেস্কিউ টিম মিতালিকে তো খুঁজে পেল, কিন্তু অরিন্দমের কোনো খোঁজ পাওয়া গেল না। 1 সপ্তাহ পর্যন্ত মিতালি সেখানেই থেকে অরিন্দমের খোঁজ করতে লাগলো, কিন্তু কোনোভাবেই সে অরিন্দমকে খুঁজে পেল না। মিতালি কান্নায় ভেঙে পড়ল। তার মনে হলো তার জীবনটাই যেন বৃথা হয়ে গেছে। পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পর মিতালিকে জানালো, ম্যাডাম, হয়তো আপনার স্বামী আর বেঁচে নেই, কারণ কোনো খবর ওনার পাওয়াই যায়নি। বাধ্য হয়ে মিতালিকে নিরাশ হয়ে একাই বাড়িতে ফিরতে হলো। বাড়িতে ফিরে সে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিল। তার শ্বশুরবাড়ির লোক তাকে বিভিন্নভাবে অনেক প্রশ্ন করেছিল, কিন্তু তার কাছে সে প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে পুরোপুরি ভেঙে পড়েছিল। নিজের বেঁচে থাকার ইচ্ছে পর্যন্ত তার নষ্ট হয়ে গেছিল। সারাদিন ঘরের এক কোণে বসে থাকত, না তো খেত, না তো কারোর সঙ্গে কথা বলতো। এমনই একদিন তার বাবা তার সঙ্গে দেখা করতে আসলেন।
তিনি মিতালিকে অনেক করে বোঝালেন, বললেন, দেখ মা, তুই একজন এসপি পদে নিযুক্ত হয়েছিস। এই সমাজের প্রতি, এই দেশের প্রতি তোর একটা কর্তব্য আছে। নিজের দুঃখ ভুলে এবার সমাজের প্রতি নিজের কর্তব্য পালন কর। বাবার কথায় মিতালি আবারও উঠে দাঁড়ালো। সে নিজের দায়িত্বগুলোকে গুছিয়ে নিতে চাইল। অরিন্দমের স্মৃতি বুকে নিয়ে সে নিজের কাজ শুরু করলো সততার সঙ্গে। এভাবেই দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেছে। সময় বদলেছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু মিতালির হৃদয়ে আজও অরিন্দমের জন্যে ভালোবাসা একই রকম রয়ে গেছে। সে এখন জেলার এক সৎ, সাহসী এবং জনপ্রিয় এসপি। প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কত অপরাধীকে শাস্তি দিয়েছে, কত মায়ের চোখে নিজের সম্মান বজায় রাখতে পেরেছে, কিন্তু নিজের চোখে এক ফোঁটা নিদ্রা সে আনতে পারেনি। প্রতি রাত্রে ঘুমানোর আগে তার অরিন্দমের কথা মনে পড়ে। অরিন্দমের হাসি, অরিন্দমের সঙ্গে কাটানো প্রত্যেকটি মুহূর্ত তাকে যেন কুড়ে কুড়ে খায়। হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়, কান্নায় ভেঙে পড়ে সে। আজও সে বিশ্বাস করতে পারে না যে অরিন্দম আর নেই। এমনভাবেই কাটতে থাকে মিতালির জীবন। এমনই একদিন সে যখন নিজের অফিসে নিজের দায়িত্ব পালন করছিল, হঠাৎ করেই তার বাবা সেখানে এসে উপস্থিত হয়। মিতালি তখন থানায় বসে একটি কেস স্টাডি করছিল। ঠিক তখনই একজন কনস্টেবল এসে জানায়, ম্যাডাম, আপনার বাবা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। মিতালি বলে, ওনাকে এক্ষুনি ভেতরে পাঠাও। বাবা ভেতরে আসাতে মিতালি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং বাবার কাছে গিয়ে তাকে প্রণাম করে। মিতালির বাবা বলতে থাকে, মিতু, তুই ভালো আছিস? মিতালি বলে, হ্যাঁ বাবা, ভালো আছি। তারপর মিতালির বাবা তাকে জানায় যে তার কাকাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। তিনি বলেন, মিহুল বলেছে যে তোর উপস্থিতি ছাড়া ও বিয়েই করবে না। মিহুল আগা গোড়া মিতালিকে খুব ভালোবাসত। মিতালির পরিবার এক একান্নবর্তী পরিবার ছিল। ছোটবেলা থেকেই তারা দুই বোন অনেক আনন্দ করে একসঙ্গে মানুষ হয়েছিল। মিতালির কাকা কাকিমাও মিতালিকে খুব ভালোবাসতেন। বাবার কথা শুনে মিতালি খুবই খুশি হয়ে যায়। সে বলতে থাকে, অবশ্যই বাবা, যতই কাজ থাকুক না কেন, মিহুলের বিয়েতে আমি অবশ্যই আসব। তুমি কোনো চিন্তা করো না। আমার কাজ শেষ হয়ে গেলে আমি বিয়েবাড়িতে উপস্থিত হব। আমার জন্য চিন্তা করতে হবে না, আমার জন্য অপেক্ষা করো না, তোমরা অনুষ্ঠান শুরু করে দিও। এখানকার কাজ করতে তো একটু সময় লাগে। এখানকার কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হব। দেখতে দেখতে মিহুলের বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিন সকালে মিতালি নিজের অফিসের সব কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যার দিকে নিজের গাড়িটি নিয়ে কোয়ার্টারে পৌঁছলো। সেখান থেকে একটি হালকা গোলাপি রঙের শাড়ি পরে হালকা গয়না ও সামান্য সাজে নিজেকে সাজিয়ে নিল। তারপর গাড়ি ড্রাইভ করে নিজেই বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আসলে সেদিন তার ড্রাইভারের শরীরটা খারাপ ছিল, কিন্তু বিয়ের অনুষ্ঠানে তো তাকে যেতেই হবে। অগত্যা তাকে নিজেই ড্রাইভ করতে হয়েছিল। রাস্তার ধারে বসন্তের হাওয়া বইছে। সূর্য তখন ডুবে যাওয়ার মুখে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে পুরনো দিনের স্মৃতি আবার তার মনের পর্দায় ভেসে উঠছিল। হঠাৎ মাঝ রাস্তায় গাড়িতে কিছু একটা শব্দ হলো। গাড়ি একটু দুলে ওঠে। এসপি ম্যাডাম থেমে গিয়ে দেখে পেছনের ডান দিকের চাকাটা ফেটে গেছে। সামনে একটু দূরেই একটা ছোট মেকানিকের দোকান তার চোখে পড়ে। গাড়ি ধীরে ধীরে চালিয়ে এসে দোকানটার সামনে গিয়ে দাঁড়ায়। দোকানটা ছিল একটা পুরনো গ্যারেজ। গ্যারেজের এক কোণে এক বৃদ্ধ লোক বসেছিলেন। মিতালি ওনার কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা দাদা, আমার গাড়ির পেছনের চাকাটা মনে হয় ফেটে গেছে, আপনি একটু দেখে দিন না, আমার একটা বিয়ে বাড়িতে যাওয়ার রয়েছে, একটু তাড়া রয়েছে। লোকটি মাথা তুলে মিতালির দিকে তাকিয়ে বলল, আসলে আমার কাছে যে ছেলেটা কাজ করে সেই ছেলেটা একটু খেতে গেছে, সারা দিন কাজ করে তো সকাল থেকে কিছুই খায়নি, আপনি একটু অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। সে ব্যক্তির কথার উত্তর দিতে না দিতেই হঠাৎ করে এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়। বৃদ্ধ ব্যক্তি ওই ব্যক্তিটিকে বলতে থাকে, দেখতো ম্যাডামের গাড়ির পেছনের চাকাটা মনে হয় টায়ার লিক করেছে, একটু দেখে নে।
সে ছেলেটি মুখে মাস্ক পরা ছিল। সে তাড়াতাড়ি গাড়ির পেছনের চাকাটি খুলে দেখল সত্যি পেছনের চাকার টায়ারটি পাংচার হয়েছে। সে বলতে লাগলো, টায়ার পাংচার হয়েছে, একটু সময় লাগবে, আপনি একটু বসুন, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কিন্তু লোকটির গলার আওয়াজ শুনে মিতালির খুব অবাক লাগলো, কারণ সেই গলার আওয়াজটা তার খুব চেনা ছিল। হঠাৎ করে মিতালি সেই ব্যক্তিটির দিকে তাকালেন। তাকে দেখে যেন খুব অবাক লাগলো। তার মুখে মাস্ক পরা ছিল। মিতালি বলতে লাগলো, আচ্ছা আপনি মুখে মাস্ক কেন পরে রেখেছেন? এই গরমের মধ্যে আপনার মাস্ক পরে থাকতে অসুবিধা হচ্ছে না? লোকটি বলল, আসলে ম্যাডাম আমার শরীরটা একটু খারাপ, তো ঠান্ডা লেগেছে, তাই মাস্কটা পরে রয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গাড়িটা ঠিক করে দিচ্ছি। যখন মিতালি আবারও সেই ব্যক্তির গলার আওয়াজ শুনল, তার বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। এই গলার আওয়াজের সঙ্গে অরিন্দমের গলার আওয়াজের অনেক মিল। মিতালি বলতে লাগলো, আপনি এক্ষুনি মুখের মাস্কটা খুলুন, আমার আপনার চেহারা দেখার আছে, আমি দেখতে চাই আপনার মুখটা। সে ব্যক্তি বলতে লাগলো, ম্যাডাম দয়া করে আমাকে এ কথা বলবেন না, আমি এখন মাস্ক খুলতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। যখন সেই ব্যক্তি মিতালিকে কথা জানালো, তখন মিতালি আরও বেশি অবাক হলো, কারণ একজন সাধারণ ব্যক্তির এমন কি অসুবিধা থাকতে পারে যে সে একজন এসপির কথা শুনতে চাইছে না, সে মুখের মাস্ক পর্যন্ত খুলতে চাইছে না। মিতালি বলতে লাগলো, আপনার এক্ষুনি মুখের মাস্ক খুলতে হবে, এটা আমার অর্ডার, আমি এখানকার এসপি। সে ব্যক্তি মুখের মাস্ক খুলতে না চাইলেও বাধ্য হয়ে তাকে মাস্কটি খুলতেই হলো। কিন্তু মিতালি যখন সেই ব্যক্তির মুখ দেখল, তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, তার হাত পা কাঁপতে শুরু করলো এবং চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। সে চিৎকার করে বলে উঠল, অরিন্দম, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে, আর তুমি এইভাবে এখানে কি করছো? সেই ব্যক্তি তাড়াতাড়ি মুখে মাস্ক পরে নিল, বলতে লাগলো, ম্যাডাম আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, আমার নাম অরিন্দম নয়। মিতালি স্পষ্ট বুঝতে পেরেছিল যে সেই ব্যক্তি আর কেউ নয়, সে তার হারিয়ে যাওয়া স্বামী। মিতালি সে ব্যক্তির হাত ধরে নিল, বলতে লাগলো, আমার কাছে নিজের পরিচয় লুকিয়ে লাভ নেই অরিন্দম, সত্যি করে বলো তুমি এখানে কি করে আসলে? তুমি যখন এখানে আছো তাহলে কেন আমার সঙ্গে দেখা করনি? তুমি জানো আমি কিভাবে 10টা বছর কাটিয়েছি? একটা রাতও আমি ঠিকভাবে ঘুমোতে পারিনি, এমন এক রাত যায়নি যে আমি তোমার জন্য কাঁদিনি। এখনও প্রতি মুহূর্তে আমি তোমার জন্য কষ্ট পাই। আর তুমি এখানে থাকা সত্ত্বেও কেন আমার সঙ্গে দেখা করতে আসোনি? তুমি এটা ঠিক করনি অরিন্দম। অরিন্দম জানায়, হরিদ্বারে সেই নদীর ধারে ভয়ঙ্কর স্রোতের মুখে পড়ে যখন অরিন্দম ভেসে যাচ্ছিল, তখন যেন জীবনের সমস্ত স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠছিল। সে স্রোতের তোড়ে ভেসে গিয়ে পড়ে এক পাথরের গায়ে, তারপর অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে একদল সাধু তাকে উদ্ধার করে এবং তাকে আশ্রমে নিয়ে যাওয়া হয়। অরিন্দমের শরীর ছিল রক্তাক্ত, নিস্তেজ এবং ভীষণভাবে আহত। সেই সাধুরা অরিন্দমকে নিয়ে যায় হরিদ্বারের এক প্রাচীন আশ্রমে, যেখানে গুরুজির আশীর্বাদে এবং ভক্তদের সেবায় ধীরে ধীরে তার প্রাণ ফিরে পায়। তবে জ্ঞান ফিরে আসতে সময় লেগেছিল প্রায় 5 মাস। 5 মাস বিভিন্নভাবে বিভিন্ন ভেষজ উদ্ভিদের দ্বারা তার চিকিৎসা করা হয়। আয়ুর্বেদিক পদ্ধতিতে তার চিকিৎসার মাধ্যমে 5 মাস পর সে চোখ খোলে। 5 মাস পর সে যখন প্রথম চোখ খুলেছিল, সে নিজের নামটা পর্যন্ত মনে করতে পারছিল না। ধীরে ধীরে অনেক প্রচেষ্টার পর, অনেক চিকিৎসার পর তার স্মৃতি ফেরে, কিন্তু তারই সঙ্গে সে এটাও বুঝতে পারে তার ডান পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়েছে। ডাক্তাররা জানালেন সে হয়তো স্বাভাবিকভাবে কোনোদিনও আর হাঁটতে পারবে না, তাকে সারা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতে হবে। এই সংবাদ শুনে অরিন্দম ভেঙে পড়ে। তার প্রথম চিন্তা ছিল মিতালি, সেই মেয়েটা যে তার জন্য সব ত্যাগ করেছিল, তাকে ভালোবেসেছিল মন প্রাণ দিয়ে। কিভাবে সে মিতালির সামনে দাঁড়াবে এই অবস্থায়? এক কর্মক্ষমতাহীন মানুষ হিসেবে তার জীবনে ফিরলে কি মিতালি সারাটা জীবন ভালো থাকতে পারবে? তার জীবনটা তো জটিলতায় ভরে উঠবে। এই সমস্ত কথা চিন্তা করে সে সিদ্ধান্ত নিল সে আর মিতালির সামনে কোনো দিনও আসবে না।
বরঞ্চ দূর থেকে তার সুখী জীবনের প্রার্থনা করবে। অরিন্দম আশ্রম ছেড়ে চলে যায়। সে সেখান থেকে ইউপিতে চলে আসে এবং সেখানকার একটি ছোট্ট গ্যারেজে কাজ করতে শুরু করে। এদিকে ভাগ্যবশত মিতালিরও এখানেই পোস্টিং হয়েছিল। অরিন্দম কখনোই কল্পনা করতে পারেনি যে মিতালির সঙ্গে তার এইভাবে সাক্ষাৎ হয়ে যাবে। অরিন্দম জানায় আজও সে ভোরে উঠে মিতালির মুখটার কথা মনে করে, তারপর নিজের সমস্ত দিনটা শুরু করে। আজও সে মিতালিকে ছাড়া আর কোনো কিছু ভাবতে পারে না। মিতালি যখন অরিন্দমের কথা শোনে তার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অরিন্দম বলে, মিতালি তুমি আমার কাছে এসো না, আমি তোমার যোগ্য নই, আমি আর আগের মানুষটা নই। এখন তো এই অবস্থায় আমাকে কেউ চাকরিও দেবে না, তাই আমাকে এই জীবনটাই বেছে নিতে হবে। এখন তো আমি আর আগের মতো ভালো করে হাঁটতেও পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। তুমি একজন এসপি, তোমার এই শহরে অনেক সম্মান, তোমার অনেক দায়িত্ব। আমি চাই না আমার জন্য তুমি কোনো সমস্যায় পড়ো, তোমার জীবনটা নরক হয়ে যাক। তুমি জানো না আমার মতো মানুষ তোমার জীবনে শুধুমাত্র কলঙ্ক, শুধুমাত্র একটা কালো অধ্যায়। এ কথা শুনে মিতালির চোখের জল ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে অরিন্দমের কাছে এগিয়ে এসে তার হাতটা চেপে ধরল, বলল, তুমি কি ভাবো হাঁটতে না পারাটা ভালোবাসার থেকেও বড়? এটা কি ভালোবাসার কাছে কোনো বাধা? তোমার উপস্থিতি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি শুধু তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, আমি আর কিচ্ছু চাই না। তুমি কেমনভাবে হাঁটো, কেমনভাবে কথা বলো, এতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি আমাকে কতটা ভালোবাসো আমি শুধু সেটা জানতে চাই। অরিন্দম, আজও আমি রাতে ঘুমাতে পারি না। আমি তোমাকে ছাড়া জীবনে আর কখনো কাউকে মেনে নিতে পারবো না। মিতালির কথা শুনে অরিন্দম ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন। মিতালিকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আমি ভুল করেছি মিতু, আমাকে ক্ষমা করে দাও। তোমার থেকে দূরে থেকে আমিও যে সুখে নেই, আমাকে ক্ষমা করো মিতু। মিতালি আর এক মুহূর্ত দেরি না করে তাকে জড়িয়ে ধরল। তারা দুজনে কান্নায় ভেঙে পড়ল। দীর্ঘ 10 বছরের কান্না, যন্ত্রণা, ভালোবাসা সব যেন এক মুহূর্তের জন্য এক হয়ে গেছিল। এরপর মিতালি অরিন্দমকে নিয়ে শহরে ফিরল। সে অরিন্দমকে নিয়ে শহরের নামকরা একটি শপিং মলে ঢুকলো এবং সেখান থেকে অরিন্দমকে দামি পোশাক কিনে দিল। নিজেও একটি লাল রঙের শাড়ি কিনল। এই 10 বছরে সে কখনো লাল রঙের শাড়ি ছুঁয়ে দেখেনি। যখন সে লাল রঙের শাড়িটি ছুঁলো তখন তার যেন মনে হলো সে জীবনের সবথেকে মূল্যবান জিনিস প্রাপ্তি করেছে, কারণ সে তার সিঁদুর ফিরে পেয়েছে, তার ভালোবাসা ফিরে পেয়েছে। সে নববধূর সাজে সাজল এবং তারা দুজনে বিয়েবাড়ির অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিল। মিতালি যখন বিয়েবাড়িতে প্রবেশ করল, সে মাথায় সিঁদুর পরে, লাল রঙের শাড়ি পরে, চোখে মুখে এক নববধূর আনন্দ নিয়ে মেহেরের বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেছিল। সেখানে উপস্থিত সমস্ত আত্মীয় স্বজন সকলে মিতালিকে দেখে চমকে উঠল। সবাই তো জানে মিতালির স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে। তাহলে আজ সে সিঁদুর পরে, লাল রঙের শাড়ি পরে হঠাৎ করে এখানে কেন উপস্থিত হলো? সকলে মিতালিকে প্রশ্ন করতে শুরু করলো, মিতালি তুই এইভাবে কেন এসেছিস? তুই কি ভুলে গেছিস নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে? তখনই পেছন থেকে একজন হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো মিতালির পাশে। সে ছিল অরিন্দম। তার মুখে এক প্রশান্তি, এক আত্মবিশ্বাস। সে সবার সামনে এসে দাঁড়ালো আর তখনই সবাই অবাক হয়ে গেল। তারা অরিন্দমকে দেখে যেন হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। মিতালির বাবা, মা, তার আত্মীয় স্বজন, বিয়ের মণ্ডপে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছিল। মিতালির বাবা তাড়াতাড়ি অরিন্দমের কাছে এসে দাঁড়ালেন এবং তাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবা তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তো ভেবেছিলাম, যাক ভগবানের অশেষ কৃপা, আমার মেয়ে আবারও নিজের সিঁথির সিঁদুর ফিরে পেয়েছে। ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই। পরিবারের সকলেই এগিয়ে এসে অরিন্দমকে জড়িয়ে ধরল এবং তাকে অনেক স্বাগত জানালো।
কারো চোখে জল, কারো মুখে হাসি। তারপর শুরু হলো মেহেরের বিয়ের আনন্দ। তারা সকলে মিলে মেহেরের বিয়েতে অনেক আনন্দ করল। মিতালি আর অরিন্দম সেদিন নিজের জীবনের আবার নতুন করে শুরু করলো। সেদিন রাতে মিতালি অরিন্দমের কাঁধে মাথা রেখে বসেছিল। অরিন্দম বলতে লাগলো, জানো মিতালি, জীবন আমাদের কাছ থেকে 10টা বছর কেড়ে নিয়েছে, কিন্তু এই 10 বছরে আমি এটা ঠিক বুঝেছি, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা অবশ্যই ফিরে আসে। মিতালি তার কাঁধে মাথা রাখল। দুই আত্মা যেন আবার এক হয়ে গেল। বন্ধুরা, আজকের এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে। আজকের এই কাহিনী থেকে আপনারা কি শিখলেন? এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত? অরিন্দমের মিতালির প্রতি যে ভাবনা ছিল যে মিতালি তাকে গ্রহণ করবে না, তার জন্য মিতালির ভবিষ্যৎ নষ্ট হবে বা তার মান সম্মান নষ্ট হবে, এটা কি তার ঠিক চিন্তাধারা ছিল? এ বিষয়ে আপনারা কি বলতে চান? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন। বন্ধুরা, সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা এই কাহিনী রচনা করার সুবিধার্থে কাহিনীর কিছু পরিবর্তন করা হয়েছে। ব্যক্তির নাম, স্থান এবং কিছু কিছু ঘটনাকে একটু নাটকীয় করা হয়েছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।